বিথির ঠোঁটের কাটা জায়গাতে চেপে ধরায় সে চাপা আর্তনাদ দিয়ে ওঠে, তা দেখে বিধান মুচকি হাসে। বিথি বিধানের হাসি দেখে অবাক হয়ে যায়, কারণ কাউকে ব্যথা দিয়েও যে কেউ হাসতে পারে তা সে আগে জানত না। বিধান হঠাৎ হাসি থামিয়ে রাগী চোখে তাকিয়ে বলে ওঠে, লাগছে তাই না? অনেক লাগছে। এর চেয়েও না অনেক বেশি লেগেছিল আমার এইখানটায়। জলে যাচ্ছে এইখানে তোমার জন্য। বিথি কাঁপা কাঁপা গলায় বলে উঠে, আমি কি করেছি? কি করেছ তাই না? আমার ভালোবাসার অপমান করেছ। কি করে পারলে আমার ভালোবাসার চিহ্নগুলোকে এভাবে নিজের থেকে আলাদা করে ফেলতে? বিধানের করুণ আকুতি ভরা চোখ জোড়া পূর্ণিমার চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পারছে। কেন জানি বিথি এই চাহনি চাইলেও উপেক্ষা করতে পারছে না সে। বিথি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিধানের থেকে চোখ ফিরিয়ে বলল, শুধু কি আমি এই অনুভূতিগুলোকে উপেক্ষা করি? বিথির এই কথায় বিধান অবাক হয়ে গেল। বলতে গেল কিছুটায় ভাবনায় পড়ে গেল, সে আসলেই কি সে বিথির অনুভূতিকে উপেক্ষা করেছে? তাহলে কখন করেছে? খুব বেশিক্ষণ ভাবতে হলো না, তার মনে পড়ে গেল সেদিনের কথা, কারণ সেদিনই শেষ কথা, হয়তো শেষ সাক্ষাৎ হয়েছিল বিথির সাথে। ওই দিনের পর বিথি তার সামনে পড়েনি, সেটা ইচ্ছে করে কিনা অনিচ্ছেতেই তা সে জানে না। বিধান বিথির ইঙ্গিতটা বুঝতে পারতেই সে মনে মনে বলে, এই জন্যই পাখিটা অভিমান করে, এতদিন নিজেকে গুটিয়ে রেখেছে আমার ছায়াতল থেকে। আর আমি কিনা তা বুঝতেই। অবশ্য বুঝবো কি করে? আমি তো এতদিন আজকের ট্রিপটাতে যাওয়া পসিবল করার জন্যই দিন রাত এক করে কাজ করছিলাম, কারণ আমার বিথি পাখিটার যে বড্ড ইচ্ছে ছিল এখানে আসার। সেও তো পারত আমাকে একটু বুঝতে বুঝাতে, তা না। ছি বিধান, তুই কি হাঁপিয়ে উঠছিস বিথির থেকে? তাহলে কেমন ভালোবাসিস যা মেয়েটার রাগ ভাঙা? বিধান বিথির দিকে তাকিয়ে দেখল বিথি বিধানের কোলে বসা অবস্থায়ই তার বুকে মাথা এলিয়ে দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। বিধান বিথিকে আলতো হাতে পিছন বিধানের দিকে মুখ করে বসালো এবং এতে বিথি কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং মাথা নিচু করে থাকল। বিধান বিথির হিজাবটা খুলে দিল, কারণ বিধানের বড্ড ইচ্ছে করছে তার মায়াবনের মায়াবী রাজকন্যার চুলের ঘ্রাণ নিতে, সে যে অনেকদিন ধরে তাকে কাছে পায় না। বিধান হিজাব খুলে বিথির মুখটা দুই হাতে তুলে ধরে ফু দিয়ে সামনে আসা চুলগুলো সরিয়ে বলল, অভিমান হয়েছে আমার জানটার তাই না? সরি গো, বুঝতে পারিনি আমি। বলেই একটু থেমে আবার বলতে শুরু করল, জানতে চাইবে না কেন সেদিন রাগ দেখিয়েছিলাম? বিথি এতক্ষণ চোখ জোড়া বন্ধ করেছিল, এখন চোখ খুলে বিধানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, হু। বিধান তাচ্ছিল্যের হাসি দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, রাগার কারণ না জেনেই এতদিন দূরে সরিয়ে রেখেছ আমায়। ফেলে রেখেছ আমার ভালোবাসার অনুভূতি মিশা চিহ্নগুলো তুমি। বিধানের কথায় আবার বিথি বাহিরের দিকে তাকিয়ে অভিমানী গলায় বলল, জানি তো কেন বকেছেন, আমি আপনাদের পারিবারিক বিষয়ে নাক গলিয়েছি তাই। আসলে ওই যে চাঁদ দেখছেন না, এইটা আপনি আর আমি হলাম ক্ষুদ্র বামুন। ক্ষুদ্র বামুন হয়ে চাঁদের ধরা ঠিকই পেয়েছি, তবে হয়তো যোগ্যতার অভাবে তার বিষয়াদিতে ভাবার অধিকারটি পাইনি। বলেই চোখ জোড়া বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বিধানের বিথির কথায় নিজেকে বড্ড অপরাধী লাগছে। সে মনে মনে বলে উঠল, অজান্তেই কি এই প্রাণ ভ্রমরটাকে অনেকটা কষ্ট দিয়ে ফেলেছি। যাকে সবার কুদৃষ্টি থেকে বাঁচিয়ে রাখি তাকে নিজেই মুচড়ে ফেলেছি। না, বিথু পাখিটাকে বুঝাতে হবে আমি কেন এমন করেছি। কথাগুলো বলে আবার বিথির দিকে চোখ জোড়া স্থির করতেই দেখল বিথির বন্ধ চোখ জোড়া দিয়ে অশ্রু বেয়ে চলেছে। চাঁদের আলোয় সে অশ্রুকণাগুলো মুক্তোর মতো জলজল করছে শ্যামমুখে, তাই বিধান দেরি না করে দুহাতে বিথির মুখ আঁকড়ে ধরে প্রেয়সীর ঝরানো মুক্তোগুলো শুষে নিল ঠোঁট জোড়া দিয়ে। এই কাজে বিথি অবাক চোখে তাকিয়ে যেই না কিছু বলার জন্য মুখ খুলবে, তখনই বিধান তার এক আঙুল দিয়ে ঠোঁট জোড়া চেপে ধরে বলল, বিথু পাখি চুপ করে আমার কথাগুলো শুনে নেও, তারপর আমাকে ভুল মনে হলে বলো। বিথি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানালো, তাই বিধান মুচকি হেসে ঠোঁটে চুমু দিয়ে বলতে শুরু করল, বিথি তুমি হয়তো জানোই না আমি তোমাকে কতটা ভালোবাসি, তাই তো আজ নিজেকে বামুন আর আমাকে চাঁদ বললে। আচ্ছা বিথি, একটা সত্য কথা বলো তো, এতদিনের কি আমি একবারও আমার ভালোবাসার গভীরতা কিছুটা হলেও বুঝাতে পারিনি? বিধানের কথায় বিথি মাথা নিচু করে ফেলে মনে মনে ভাবে, আসলেই তো লোকটার প্রতিটি আচরণ, কথা,
ভঙ্গিমায় প্রকাশ পায় তার ভালোবাসা, তাহলে আমি কি? বিধান বিথির ভাবনার ঘোর ভাঙিয়ে বলে, জানতে চাইছিলে না সেদিন কেন রাগ দেখিয়েছিলাম তোমায়? সেদিন তোমার দোষেই তোমাকে বকেছিলাম, যদিও বেশি রিয়েক্ট করে ফেলেছিলাম। ডট 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 তুমি যখন কিচেন থেকে ড্রয়িং রুম আসো তখন তোমার শাড়ির আঁচল খসে তোমার পেট ও কোমর দেখা যাচ্ছিল, আর নিহাল সেটা চোখ দিয়ে গিলে খাচ্ছিল। তার উপর পরেছিলে পাতলা সিল্কের শাড়ি, তোমার শরীরের অন্যান্য ভাঁজগুলোও অস্পষ্ট দেখা যাচ্ছিল। সে বারবার সেদিকে কুদৃষ্টি দিচ্ছিল, তোমাকে বারবার যাওয়ার জন্য ইশারা করার পরও তুমি যাচ্ছিলে না, বরং একবার ভেঙচি কেটেই আমার দিকে আর তাকাচ্ছিলেই না। আর এতদিনে আমার রাগ সম্পর্কে তোমার ধারণা নিশ্চয়ই আছে, তাহলে তারপরের ঘটনা তো বুঝতে পারারই কথা। বিথি মনে মনে বলল, আসলেই তো উনি আমাকে ইশারা দিয়েছিল, কিন্তু আমি তো ভেবেছিলাম উনি আমাকে ওই জায়গা থেকে সরাতে চাচ্ছে দিশার সাথে সময় কাটানোর জন্য। ছি, না বুঝেই কত কিছুই ভেবে ফেলেছি। বিধান আবার বলতে শুরু করল, তুমি ভাবতে পারো আমি তোমাকে না বলে নিহালকে কিছু বললাম না কেন? তুমি জানো এমনই মামাদের সাথে সম্পর্ক এখন ভালো নয়, তার উপর যদি এই বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া দেখায় তাহলে কি হতে? সে বাদ দাও, তোমারও দোষ ছিল। বিথি কথাটা শুনে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেই বিধান মুচকি হেসে বলে, কোনো বাইরের পুরুষের সামনে তোমার সেই পোশাকে আসা উচিত হয়নি। নিজের শরীরের দিকে খেয়াল রাখা উচিত, কাপড় ঠিক আছে কিনা। এসব অসাবধানতার সুযোগ নেয়ার জন্য নানা কুকুর আমাদের সমাজে অহরহ ঘুরে বেড়াচ্ছে। আর ওই শাড়িগুলো শুধুমাত্র আমার সামনে পরার জন্য আনিয়েছিলাম পিয়েকে দিয়ে, তাছাড়া সুতি শাড়ি, কুর্তি, থ্রি পিস এসব আছে বলে বাঁকা হাসল। আর বিথি লজ্জায় লাল মাথা নিচু করে হয়ে মনে মনে বলল, উনি ঠিকই বলেছেন, জামা কাপড়ের দিকে নজর রাখা উচিত, কি কোন নজরে দেখে বলা যায় না। বিধান এবার বিথির মুখ আবার এক হাত দিয়ে বিথির মুখটা উঁচু করে ধরল, তবে এবার বেশ শক্ত করেই ধরল। তারপর রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, এবার বলেন মায়াবিনী, আপনার কি শাস্তি হওয়া উচিত আমার ভালোবাসার উপহারগুলোকে অবহেলা করার অপরাধে? বিথি আমতা আমতা করে বলল, ওগুলো তো আমার কাছেই। বিধান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, তোমার কাছে মানে কোথায়? বিথি নিজের কাঁধে ঝুলে থাকে স্লিং ব্যাগটা খুলে মাথা নিচু করে বলল, এইখানে। ধানবি রাগী কণ্ঠে বলল, স্টুপিড, এইখানে রাখার জন্যকে দিয়েছি। বেশ জোরেই ধমক দিয়ে বলল, কারণ ওরা একদম পিছনের সিটে বসেছে, যা সবার থেকে অনেক দূরে, মাঝের খালি সিটগুলোর কারণে। তার উপর সবাই ঘুম, তাই কারো শোনার ভয় নেই। বিথি ধমকে কেঁপে উঠে বলল, আমি এখনই পরে নিচ্ছি। বিধান বিথিকে কিছু না বলে বিথির হাত থেকে ব্যাগটা নিয়ে এক এক করে সব অলংকার পরিয়ে দিল, আর সাথে বিথির হাতে, ঘাড়ে, গলায়, কপালে ভালোবাসার ছোঁয়া দিতে ভুলল না। সবশেষে বিথিকে তীক্ষ্ণ নজরে বলল, সব না হলে ঠিক আছে, শাড়িটা যে পরলে না তার উপর অন্যের অনুভূতি মিশে থাকা বস্তু নিজের শরীরে জড়িয়েছ গায়ে। বিধান কতটা শান্ত ভঙ্গিমায় বললেও তার রাগ যে সপ্তম স্তরে তা বিথি বুঝতে পেরে কাঁদো কাঁদো কণ্ঠে বর্বর করে বলল, দেখুন, আমি জানতাম না এই শাড়ি উনার দেয়া, তাহলে জীবনেও পরতাম না। হাতের কাছে যেটা পেয়েছি সেটাই পরেছি, বিশ্বাস করুন। বিধান বিথির গালে আলতো করে হাত ছুঁয়ে দিয়ে বলল, তাহলে আমার আনা শাড়ি কেন পরলে না? রাগ করে বিথি বিধানের প্রশ্ন নীরব সম্মতি জানালে সে বলল, কুল, তোমাকে ক্ষমা করলাম, তবে শর্ত আছে। দুটো একটা করতে হবে, এক, তুমি এখনই এই শাড়িটা চেঞ্জ করবে, নয়তো ওইখানে যেই দিশা থেকে শাড়িটা চেয়ে নিবে। বিথি এখন পড়ল মহাবিপাকে, কারণ দুটোই তার জন্য লজ্জাজনক। বিথিকে কিছু বলতে না দেখে বিধান বলল, তাহলে কি শাস্তি নিবে? বিথি তাড়াতাড়ি বলে ফেলল, না না, আমি আগামীকালই দিশার থেকে শাড়ি চেয়ে নিব। বিধান বিথির উত্তরে মুচকি হেসে বিথিকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে বিথিকে নিয়ে মেতে উঠল আপন ভালোবাসার দুষ্টুমিতে। বিধানের ঘুম ভাঙল ভোরের এক ফালি রোদের আগমনে। মিটমিট করে চোখ খুলতেই ঝুঁকে থাকা দৃষ্টিতে প্রথম নজরই পড়ে বুকে থাকা এক মায়াবী রাজকন্যা। তাকে দেখতেই মুচকি হেসে উঠে বিধান মনে মনে বলল, এই মায়াবিনীটা কি সত্যিই আমার? বড্ড ভালোবেসে ফেলেছিলাম তাকে, তার আড়ালেই যে দো শক্তির বলে পেয়েও গিয়েছি তাকে, তবে
তবে সে কি সত্যিই আমার? সে কি আমাকে ভালোবাসে আমার মতোই আমার লুকানো নাকি? বিধান আর বেশি ভাবল না। বিথির দিকে তাকিয়ে দেখল মেয়েটার শাড়ির আঁচল আজও ঠিক নাই। আজ অবশ্য তার জন্যই সেই কথাটা ভাবতেই মুচকি হাসি ফুটল মুখে। তাই সেই বিথিকে নিজের কোল থেকে পাশের সিটে বসিয়ে দিয়ে শাড়ি ঠিক করে দিল। তারপর বাইরের দিকে তাকাতেই দেখল সবেমাত্র সূর্য উঠেছে আর গাড়িতে সবাই এখনো ঘুম। তাই কেউ দেখার আগেই বিথিকে কোলে তুলে আবার আগের সিট জোড়ায় যেয়ে বসে পড়ল। চাচা, আর কতক্ষণ লাগবে রিসোর্টে পৌঁছাতে? সময় তা কম হলো না। আরে বাবা বলো না, এত জ্যাম পড়েছিল, তোমরা তো ঘুমিয়েছিলে তাই দেখো নাই। ওহ, অবশ্য এখন ডিসেম্বর মাস, প্রায় সবাই এই সময়টাতে ভেকেশনে যায়, তাই হয়তো এত জ্যাম। হ্যাঁ বাবা। তা চাচা কতক্ষণ লাগবে পৌঁছাতে? আর ঘন্টা দুয়েক বাবা। ওহ, দুপুরবেলা। বিথি মাত্র শাওয়ার নিয়ে বের হলো। সকালেই এখানে এসেছে, তারপর ব্রেকফাস্ট ও রিসোর্ট ঘুরে দেখতে বড্ড ক্লান্ত সে, তাই শাওয়ার নিয়ে নিল রুমে এসেই। বিথি চুলের পানি ঝাড়তে ঝাড়তে কক্সবাজারের মনোরম দৃশ্য উপভোগ করতে ব্যালকনিতে গেল। আর সেখানে বিধান কারো সাথে ফোনে কথা বলছে। বলতে গেলে বেশ চেঁচামেচিই করছে ফোনের অপর পাশের ব্যক্তিটির সাথে। বিথি ব্যালকনিতে এসেও বিপাকে পড়েছে, কারণ বিধানের ধমকে বিথি কেঁপে উঠছে। বিধান হঠাৎ পিছনে তাকাতেই বিথির উপর নজর পড়ে, তাই ফোনে চেঁচামেচি করতে করতেই বিথির দিকে এগিয়ে যেয়ে একা হাতে দেয়ালের সাথে চেপে ধরে আরেক হাতে ফোনে কথা বলছে। বিথি খোলা দিক দিয়ে যেতে নিলে বিধান নিজের শরীর দিয়ে চেপে ধরে। বিথি নড়ছড়া করতে থাকায় বিধান বিথির দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে তাকিয়ে এক ভ্রু উঠিয়ে ইশারায় জিজ্ঞেস করল, কি সমস্যা তার? বিথি বিধানের দিকে করুণ চোখে তাকিয়ে বলল, ছাড়েন না আমাকে মিস্টার রয়, আমি জানি ইউ হ্যাভ টু ফিক্স দিস প্রবলেম অ্যাট এনি কস্ট অর এলজ। ওকে হো, রিমেম্বার হোয়াট আই হ্যাভ সেড। ফোন কেটে দিয়ে বিথির দিকে তাকাতেই দেখতে পেল সে আগের মতোই করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। চুল থেকে বেয়ে বেয়ে পানি পড়ছে, চোখের পাপড়ি আর ভ্রুতেও পানি কণা জমে রয়েছে। তাকে দেখতে কোনো রূপকথার মায়াবী হরিণ ছানার মতো লাগছে, যাকে দেখলে মানুষ এতটাই মোহিত হয় সব ভুলে তার পিছনেই ছুটতে লাগে। বিধানও তার ব্যতিক্রম নয়, তাই কিছু না বলেই বিথিকে কোলে তুলে নিল। বিথিও কিছু বলল না তার মাতাল দৃষ্টি দেখে, কারণ সেও তো চায় তার লুকানো দাম্পত্য পূর্ণতা। থাক না তার ভালোবাসাটা অপ্রকাশিত, বিধানের আড়ালেই থাকতা। এই সংসারের পূর্ণতা না হয় বিধানের ভালোবাসার জোরেই হোক। বিকালে বিথির ঘুম ভাঙল বাইরের থেকে আসা শব্দে। গলাটা চিনতে বেশি সময় লাগলো না বিথির, তবে উঠতে পারল না বেড থেকে। বিধানের শক্ত শরীরটা নিচে যে চাপা পড়ে আছে সে। আর বিধান মহাশয় ঘুমে ব্যস্ত, তাই অগত্যা ভিতর থেকে জবাব দেয়া শুরু করল। বিথি, কিরে জবাব দিচ্ছিস না কেন? হ্যাঁ বল আরিশা। আরিশা সন্দেহযুক্ত কণ্ঠে বলে, কি করছিলি, জবাব দিচ্ছিলি না কেন? বিথি বিরক্তবোধ করে বলে, তোর গোয়েন্দাগিরি বন্ধ করে কি বলবি বলতো। হুহো, আমি তো তোকে জন্যই আসছি, তোকে জানাতে যে আমরা একটু পর বিচে ঘুরতে বের হব, তাই তৈরি হয়ে নে তুই আর জিজু। আচ্ছা, আমরা রেডি হয়ে নিচে লবিতে আসছি। ওকে হো। আরিশার ও বিথির এমন চড়া গলার কথোপকথনে বিধানের ঘুম সেই কখন ভেঙে গিয়েছে। সে তো শুধু বিথির চোখ খুলে ঘুমে থাকা অবস্থানে থেকে নিশ্চুপভাবে বিথিকে দেখে যাচ্ছে, যার কারণে বিথিও খেয়াল করেনি বিধান জেগে গিয়েছে। আরিশার সাথে কথা শেষ হতেই বিধান চোখ বন্ধ করে ঘুমের অভিনয় করল এবং বিথি আরিশার যেতেই চোখ যায় বিধানের দিকে। বিথির মনে মনে বলল, এই ছেলেটাকে ঘুমালে এতটা স্নিগ্ধ লাগে বলার মতো নয়, ঠিক যেন বছর তিনেকের ছোট্ট শিশু। কিছুটা আনমনা হয়ে এসব ভাবতেই ভাবতেই বিধানের কপালে আসা চুলগুলোকে সরিয়ে কপালে চুমু খেলো আর নাকে নাক ঘষে দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, ভালোবাসি, বড্ড ভালোবাসি তোমায় তোমার আড়ালেই। বিধান বিথির এই কাজে অবাক নয়, আশ্চর্য হল। হওয়ারই কথা যেই মেয়েটা তার সামনে সবসময় তার হতে দূরে থাকতে, সে কিনা নিজে থেকেই তাকে আজ ভালোবাসার স্পর্শ দিল। আবার ভালোবাসিও বলল। নিজের ভালোবাসার মানুষের মুখ থেকে ভালোবাসি শব্দটা সে কতটা সুখকর ও মাধুর্যময় তা সে জীবনে প্রথম বুঝতে পারছে। বিধান মনে মনে বলল, আমিও ভালোবাসি।
শুধুই তোমাকে, তবে এখন তোমার আড়ালে নয়, তোমার সম্মুখেই। তারপর বিধানের মাথাটা আলতো করে বুক থেকে সরিয়ে বালিশে রাখিল এবং নিজেও ধীরগতিতে উঠে বসল যাতে বিধানের ঘুম না ভাঙে। বিধানের শার্ট দিয়ে কোনোরকম গা ঢেকে যেই না উঠতে যাবে, বিধান এক হেঁচকা টানে বিথিকে বিছানায় ফেলে বিছানার সাথে চেপে ধরল। বিথি তো ঘটনার আকস্মিকতায় পুরোই থম ধরে গিয়েছে, যাকে বলে একদম স্তব্ধ। বিথির স্তব্ধতা ভাঙিয়ে বিধান বলে উঠল, কি করছিলে একটু আগে? বিথির উপর যেন আকাশ ভেঙে পড়েছে কথাটা শুনে। কিছুটা এমন ভঙ্গিমাতেই সে বিধানের দিকে তাকালো। বিধানের বিথির এমন কাণ্ডে মুখ ফেটে হাসি এলেও সে দাঁতে দাঁত চেপে তা আটকাল, বরং আরো গম্ভীর ভঙ্গিমায় বিথির দিকে তাকিয়ে থাকল। এদিকে বিথি মনে মনে ভাবছে, বিথি হারামি, তুই কি করলি? এখন তোকে না জানি কতটা লুচু ভাবছে বিধান। আমি এখন কি করব? বিধান বিথিকে কিছু একটা ভাবতে দেখে আবার গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, কি হলো বলে কি করছিলে? বিথি ক্যাবলাকান্তের মতো একটা হাসি দিয়ে আমতা আমতা করে বলল, কই কি কিছু করিনি তো। বিধান শয়তানি হাসি দিয়ে বলল, তাহলে আমার এখানে কপাল আঙুল দিয়ে দেখিয়ে কি কোনো হাতি চুমু দিয়েছিল? বিথি হাতি বলায় রেগে বোম হয়ে বলল, কি বললেন আমি হাতি? বিধান দুষ্টু হেসে বলল, তুমি তো কিছু করনি, যে করেছে। বিথি আবার রেগে বলল, তো আমিই তো করেছি। আমি কোন দিক দিয়ে হাতি? হ্যাঁ, আপনি একটা মাথা মোটা। বিধান এবার বিথির কপালে চুমু দিয়ে বলল, তাহলে মেনে নিলে তুমি চুমু দিয়েছ, আবার আমাকে মাথামোটাও বললে। এখন তোমাকে কি শাস্তি দেয়া যায় বলো তো? করুণ চোখে বিথির দিকে তাকালে বিধান বলল, আচ্ছা যাও, সহজ শাস্তি দিব, বিকজ আই লাভ ইউ। বিথি কথাটায় ভীষণ খুশি হলেও তা বেশিক্ষণের জন্য স্থায়ী হল না, কারণ বিধান ঠোঁট কামড়ে বলল, আজ আমরা একসাথে শাওয়ার নিব। বিথি বারবার না করলেও বিধান কি শুনে আর তার কথা। সন্ধ্যা, সবাই নাস্তা করে বের হলো বিচের উদ্দেশ্যে। বিচটা রেজর্টের থেকে অনেক কাছেই, তাই বেশি হাঁটতে হলো না সবার। সবাই অনেক এনজয় করলেও বিথির প্রচণ্ড বিরক্তবোধ হচ্ছে। তার কারণ বিধান ও দিশার হাসাহাসি ও মাত্রাতিরিক্ত বন্ধুসুলভ আচরণ। তাছাড়া দিশাকেও বিথির মতো আগলে রাখছে বিধান, যা শুধু বিথির কাছেই নয়, আশা ও আরিশার কাছেও দৃষ্টিকটু লাগছে। তারা তো একবার বিথিকে বলেও ফেলেছে এ কথা। এই বিথি শোন, এই মেয়েটাকে কিছু বলতে পারিস না? বিথি মলিন হেসে জিজ্ঞেস করল, কেন আপু? তোর চোখে কি ছানি পড়েছে নাকি? দেখিস না জিজুর সাথে কেমন হাসাহাসি করছে, আবার কথায় কথায় জিজুর কাঁধে হাতে হাত রাখছে। আরে তোমরা বেশি ভাবছ, ও কিছু না, উনারা কাজিনস, আবার বেস্ট ফ্রেন্ড তো, তাই আর কি। আচ্ছা, তুই যা ভালো বুঝিস। তবে দেখিস তুই যেটাকে ইঁদুরের গর্ত ভাবছিস সেটা না আবার সাপের গর্ত হয়। বলেই আশা আরিশাকে নিয়ে চলে গেল। আর বিথি একই জায়গায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো এবং তার কানে বারবার আশার সেই চুক্তিটিই বাজছে, কিন্তু পরক্ষণেই ভাবছে, না আমিই বেশি ভাবছি। হ্যাঁ, আমি ভুল ভাবছি, বিধান তো আমাকে কত ভালোবাসে। মনে মনে এসব ভাবলেও ভিতরটা বড্ড পোড়াচ্ছে। বেশ কিছু সময় বিচে থেকে সবাই রেজর্টে ফিরে আসলো এবং যার যার রুমে খাবার পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়ে চলে গেল রেস্ট নিতে। বিথি কিছু অর্ডার না করেই রুমে চলে গেল, তাই বিধানও কিছু না বলেও তার পিছু পিছু চলে এলো। বিথি নিজের শাড়ি বদলে একটা কটন ধুতি ও শর্ট কামিজ পরল। বিধান আজই বিথিকে এই রূপে দেখছে, তাই মুগ্ধ দৃষ্টিতে বিথির দিকে তাকিয়ে আছে, তবে বিথির সেদিকে কোনো খেয়াল নেই। তার মাথায় তখনও দিশা ও বিধানের কথাই ঘুরছে। আর আশার কথাটা না চাইতেও স্মৃতির পাতায় বারবার ভেসে উঠছে। বিধান বিথির অন্যমনস্ক থাকা খেয়াল করে বিথিকে ঝাপটে ধরে জিজ্ঞেস করে, কি হয়েছে? খারাপ লাগছে নাকি মাথা ব্যথা? এমন বিষণ্ণ লাগছে যে। বিথি মনে মনে ভাবছে, বিধান আপনাকে কি করে বলবো, আপনাকে হারানোর ভয়ে ভিতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। বিধান আবার জিজ্ঞেস করে উঠল, কি হলো বলো? বিথি মলিন হেসে বলল, না একটু খারাপ লাগছে আর কি। বিধান মুচকি হেসে বলল, তাহলে খেয়ে ঘুমিয়ে পড়ো, আজ সারাদিন তো অনেক দখল গেল। বিশেষ করে আমার জন্য রাতটা না হয় ছাড় দিলাম। কথাটা বলেই চোখ টিপ দিল, আর মুহূর্তেই যেন বিথির সব ভয়, সংশয়, দ্বিধা,
কষ্ট লজ্জার আবরণে ঢাকা পড়ে গেল। বিধান বিথিকে নিজ হাতে খাইয়ে দিয়ে বিথিকে ঘুমপড়ির রাজ্যে পাড়ি জমাল। চলবে।